আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। 13 এপ্রিল দিবাগত রাত ইয়া রসুলুল্লাহ ধ্বনি দিয়ে আকাশ জুড়ে তারার মতো জ্বলজ্বল করে ছুটছে শত শত ক্ষেপণাস্ত্র, সঙ্গে অসংখ্য সশস্ত্র ড্রোন। লক্ষ্য ইসরায়েল। দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর নজিরবিহীন এই হামলা। নজিরবিহীন এজন্য এর আগে কোনো একক দেশ কোথাও এত বড় ড্রোন হামলা চালায়নি। দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে বৈরিতা চললেও এবারই প্রথম ইসরায়েলের উপর সরাসরি হামলা চালালো ইরান। হামলায় ইরানের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকও অংশ নেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি অপারেশনটির নাম দিয়েছে ট্রু প্রমিস। এই শিরোনামের পেছনে বিশেষ কারণ রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর আগে ইসরায়েল এবং তার মিত্রদের হামলার পর শাস্তির যে অঙ্গীকার করেছিলেন তা তারা রক্ষা করেছেন। সেটি বোঝাতেই ব্যবহৃত হয়েছে ট্রু প্রমিস। ইসরায়েলে চালানো হামলায় ঠিক কতটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হামলায় ৩০০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরান বলেছে হামলায় তাদের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ অন্তত 10টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করার কাজে ইসরায়েলকে সহযোগিতা করে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন এরপরও অন্তত 9টি মিসাইল ইসরায়েলে ভয়াবহ আঘাত হানে। এতে দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেভেক বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী বিমান ধ্বংস হয়ে যায় এবং রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলার কাজে ওই দুটি ঘাঁটি ব্যবহৃত হয়েছে বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। এই মাসের প্রথম দিন দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় সিরিয়া ও লেবাননে চলমান অপারেশনের দায়িত্বে থাকা 2 জেনারেল এবং আরও 6 জন আইআরজিসি সদস্য নিহত হন। মূলত ওই হামলার জবাবে ইসরায়েলের ওপর ইরানের এই হামলা। এছাড়া 2020 সালে ইরাকে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যা এবং গত ডিসেম্বরের শেষ দিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির আরেক শীর্ষ কমান্ডার সৈয়দ রাজি মুসাভির মৃত্যুর প্রতিশোধ স্পৃহা এই হামলার গতি জুগিয়েছে বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের একের পর এক দ্বান্দ্বিক নীতি এবং সামরিক হামলার জবাবেও ইসরায়েলের উপর এই হামলা হতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে ইসরায়েলের উপর হামলায় প্রায় 50 কেজি ওজনের অপেক্ষাকৃত ছোট ওয়ারহেড বহনকারী শাহেদ 136 কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসি এর সঙ্গে যুক্ত টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে হামলায় শাহেদ 238 ও ব্যবহার করা হয়। এই মডেলের ড্রোনের গতি তুলনামূলক বেশি। তাছাড়া ইরান দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের অধিকারী বলে পরিচিত। আর ইসরায়েলের উপর এই হামলা ছিল দেশটির সক্ষমতার পরিচয় দেওয়ার সবচেয়ে বড় পরীক্ষা। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইসরায়েলের উপর হামলায় দূরপাল্লার ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের কাছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তাও রয়েছে। ধারণা করা হয় এটি ছোড়ার মাত্র 7 মিনিটের মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পারে, যদিও এই হামলায় এই ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নজিরবিহীন এই হামলা ইসরায়েলের ভিত্তিমূলেও আঘাত এনেছে। বেলজিয়ামের খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাগনিয়ার বলেছেন ইরান ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক
তেল আবিব প্রতিহত করতে পেরেছে। এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি ইরানের হামলা মোকাবেলায় ইসরায়েলের ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার পর ইসরায়েল ইরানের শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য 1 সপ্তাহের বেশি সময় লেগেছে। ইরান এই হামলায় অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেনি, বরং বেশিরভাগই পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এগুলো ছোড়া হয়েছে। এরপরও ইসরায়েল একা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি। তাদেরকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জর্ডানের সহায়তা নিতে হয়েছে। ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার বলেছেন, নেতানিয়াহু সরকার ইরান, হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা 7ই অক্টোবর দেখেছি সরকার হামাসকে মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যর্থ হয়েছে এবং তারা আমাদের প্রতিনিয়ত হামলা চালাচ্ছেন, যার কারণে উত্তরের বহু বসতি স্থাপনকারী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এখন নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধে ব্যর্থ হবে এবং ইরান আমাদের ওপর সরাসরি আঘাত করতে মোটেও দ্বিধা করবে না। ইসরায়েল এমনিতেই বহুমুখী হামলায় বিপর্যস্ত। গাজার যুদ্ধে অন্তত 7টি প্রতিরোধ সংগঠন দখলদার সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের হামলার মুখে সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিস থেকে 3/4 সেনা প্রত্যাহার করে নিতে হয়েছে তাদের। প্রত্যাহার করা সেনা সংখ্যা 9 থেকে 15,000-এর মতো। প্রতিদিন অসংখ্য হতাহতের ঘটনায় ইসরায়েলি সেনাদের মনোবল এখন শূন্যের কোঠায়। অন্যদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের হামলার মুখে লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে কঠিন পরীক্ষার মুখে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। সেখানকার পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে উত্তর ইসরায়েলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে হিজবুল্লাহ। ইরানের হামলার পর অভিযানের তীব্রতা বাড়িয়েছেন তাদের যোদ্ধারা। ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি সহ বেশ কিছু অবস্থানে বড় ধরনের আঘাত এনেছেন তারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এয়ার ট্রাফিক ঘাঁটিতে হামলায় তারা রকেট এবং আর্টিলারি অস্ত্র ব্যবহার করেন। এদিন তারা কিরিয়াত শমোনা ব্যারাকে, ইসরায়েলি স্টান ব্রিগেড 769-এর কমান্ড হেডকোয়ার্টার এবং জায়তুনে 146তম ডিভিশন কমান্ড হেডকোয়ার্টারেও হামলা করেন। এমন কোনো দিন নেই যেদিন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা করছেন না। এসব হামলায় তাদের বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক সেনার প্রাণহানিও ঘটছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, হিজবুল্লাহ 17 এপ্রিল ভয়াবহ ড্রোন হামলা চালায়। ইরানি প্রযুক্তির একটি কামিকাজে ড্রোনের আঘাতে একসাথে 18 জন ইসরায়েলি সৈন্য আহত হয়। এর মধ্যে অনেকে পরে মারা যান। এ পর্যন্ত হিজবুল্লাহর বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ভয়ে উত্তর ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনকারীরা আর বাড়িঘরে ফেরার কথা ভাবছেন না। 7ই অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিকেই উত্তরাঞ্চল থেকে 40% ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের অন্য জায়গায় আশ্রয় নেয়। তারা এখন আর ওই অঞ্চলে ফিরে যেতে চান না। তারা ব্যবসা বাণিজ্য স্থায়ীভাবে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়ার চিন্তা করছেন। অন্ধকার ভবিষ্যৎ সামনে রেখে বিপুল সংখ্যক ইসরায়েলি দেশ ছাড়ার কথাও ভাবছেন। শুধু উত্তরাঞ্চল নয়, ফিলিস্তিনিদের হামলার কারণে দক্ষিণাঞ্চল থেকে যেসব বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়া হয়েছিল তারা কখন ফিরতে পারবেন তা কেউ বলতে পারছেন না। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি ইসরায়েলের নেই। যেমনটা মনে করা হয়েছিল ইরানের হামলার পর ইসরায়েল বড় সুবিধা পেয়ে যাবে, তা হয়নি। এই অভিযানের জন্য ইয়া রাসূলুল্লাহ কোড নির্বাচনের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান। তা হলো, সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকেই ইরান ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ 3 বার উচ্চারণের মধ্য দিয়ে সেদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয়। খবরে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে ইরান সবাইকে দেখিয়ে দিয়েছে কৌশলগত সামরিক সফলতা অর্জনের সক্ষমতা ইরানের হাতে রয়েছে। আর এই সফলতার একটি হচ্ছে, ইরান বহু বছর ধরে বলে আসছিল তারা একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে শত্রুদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। এই অভিযানের উদ্দেশ্য চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ শুরু করা ছিল না।
সে কারণে ইরান হামলায় সমস্ত শক্তি কিংবা জটিল সামরিক প্রযুক্তি ব্যবহার করেনি। তবে ইরান তার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছে। ইসরায়েল ইরানের অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হলেও অনেক ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসরায়েলের মিত্ররাও এখন অন্য সুরে কথা বলছে। হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলেছে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো পাল্টা হামলার বিষয়ে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন। হামলার জবাবে ইরানের উপর প্রতিশোধ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। উত্তেজনা আর না বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলকে সংযত থাকার পরামর্শ দিয়ে রাশিয়া বলেছে সংঘাত আরও বাড়লে তা কারো স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক ধাপ এগিয়ে গিয়ে ইরানি হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন। মিত্র অমিত্র সবার কাছে একই সুরে কথা শোনার পর অনেকটা হতাশা দেখা গেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। প্রথমে কঠোর প্রতিশোধের কথা বললেও লড়াই থেকে বেশ খানিকটা পিছু হটে এসেছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েল সম্ভবত প্রতীকী হামলা চালিয়ে সম্মান রক্ষার চেষ্টা করবে। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পরও ইরান নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েলি মন্ত্রিসভা। ইসরায়েলি মিডিয়া বলছে ইরানের বিরুদ্ধে বড় হামলার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। সময়মতো হামলার কথা বলে যুদ্ধ এড়াতে চাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও সিএনএনকে তেল আবিবের একই মনোভাবের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে ইসরায়েল। এর মধ্যে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে রাশিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান অংশীদারিত্ব মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন এই সম্পর্ক ইসরায়েল বিরোধী যুদ্ধে ইরানকে যথেষ্ট শক্তিশালী করেছে। খবরে বলা হয় মার্চে রাশিয়ার আমন্ত্রণে রুশ অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছে 17 সদস্যের একটি ইরানি প্রতিনিধি দল। সেখানে এমন একটি প্ল্যান্টও ছিল যেখানে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। ওয়াশিংটন পোস্ট বলেছে ইরানকে উন্নত ফাইটার জেট এবং বিমান প্রতিরক্ষা প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছে রাশিয়া। এখন ইসরায়েল যদি ইরানে হামলা করে রুশ যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে যথেষ্ট শক্তি যোগাবে। তাৎপর্যপূর্ণভাবে ইরানের পক্ষে প্রত্যক্ষভাবে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন আশা করে ইরান পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়ে নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সক্ষম হবে। এ সময় দামেস্কে ইরানি কনসুলেটে হামলার কঠোর নিন্দাও জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের কৌশলী এবং বুদ্ধিদীপ্ত জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। ইরানের অবস্থান স্পষ্ট। ইরানের সুপ্রিম লিডার প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর পর উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি আবার তার দেশের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে জবাব পাবে তেল আবিব। কানি বলেন এবার আরও কঠোর, দ্রুততর ও আরও তাৎক্ষণিক জবাব দেয়া হবে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে তার শয়তানি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এর 10 গুণ কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। স্পষ্টত ইসরায়েল পিছু হটতে শুরু করেছে। পালানোর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু ও তার মন্ত্রীরা। তারা স্পষ্ট দেখছেন ভবিষ্যৎ অন্ধকার। কৌশলগত দিক বিবেচনায় পাশ থেকে মিত্ররা সরে যাচ্ছেন। নিজেদের অস্তিত্বও সংকটাপন্ন। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য দিয়েই শেষ করা যাক। তিনি বলেছেন পবিত্র আল আকসা শিগগিরই মুসলিমদের অধিকারে আসবে এবং সেদিন মুসলিম বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।